দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। অনৈক্যের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এবং একটা পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদেরকে উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে অ্যাপ্রিসিয়েট করা, আরো বেশি করে করা। ওরা আমাদের জাতির সম্পদ। তারা আমাদেরকে আজকের যে পথ দেখিয়েছে সে কারণে মুক্তি পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে নানান রকম আলোচনা চলছে পর্দার অন্তরালে। আসলে হচ্ছেটা কি? কেন ছাত্র এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গেল? কেন ছাত্রদের বিরুদ্ধে বিএনপি দাঁড়ালো? কেন বিএনপির বিরুদ্ধে এবার ছাত্ররা মুখ খুলল? নেপথ্যে জামায়াত কি ভাবছে? অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। রাতভর আলোচনা হয়েছে। সমন্বয়করা পালিয়ে গিয়েছে, আসিফ নজরুল দুবাই পালিয়ে গিয়েছে, সার্জিস ব্যাংকক পালিয়ে গিয়েছে এবং তারা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা আগে দেশে ফিরতেছে। প্রিয় দর্শক, এই যে গুজবগুলো ছড়ানো হলো, এই গুজবগুলো কারা ছড়ালো, কেন ছড়ালো, নাকি আসলেও আসিফ নজরুল্লাহ পালিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টা করছেন? দর্শক, আমরা একটা আলোচনা দেখব এবং বিএনপি এবং জামাত এবং আসিফ নাহিদদের সাথে দ্বন্দ্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। শুক্রবার দিনগত রাতে এমন গুজবের সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ রাতে একাই ৩টি গুজব ছড়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। রাত ১টা ৩৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, সব ভাগতাছে কেন? এর ঘণ্টাখানেক পরেই আরও একটি স্ট্যাটাস দেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক, যেখানে তিনি দাবি করেন সার্জিস আলম ব্যাংকক, হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় এবং উপদেষ্টা আসিফ নজরুল দুবাই। অর্থাৎ তারা যে পালিয়ে গেছেন এমন ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসটি লেখা হয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এর মাত্র ৯ মিনিট পর আরও একটি স্ট্যাটাস দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা। এবার তিনি প্রশ্ন করেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোথায়? এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন ১০,০০০-এর বেশি মানুষ। এদিকে ফেসবুকে এমন গুজব ছড়ানো এবং কোনো যাচাই বাছাই ছাড়াই সেগুলোকে শেয়ার করায় সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদর উদ্দিন শিশির সিদ্দিকী নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেন, ভোর রাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই, সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে। আমিও সকালে ঢাকা ছাড়ব। এদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজ্জুদ আদায় শেষে ভোর ৬টায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে। সংগঠন গড়ে উঠেছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের সিনিয়র যে রাজনৈতিক সংগঠন রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর বাহিরেও ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, সমালোচনা চলছে, একে অপরের প্রতি তির্যক মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ মন্তব্যটি গতকালকের আমরা দেখতে পেলাম। গতকালকের বাংলাদেশের সরকারের, বর্তমান সরকারের দুজন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, যারা আমাদের সকলের এই ছাত্র সমাজের নেতৃত্ব দিয়ে ৫ই আগস্টের সেই বিপ্লবকে ত্বরান্বিত করতে নেতৃত্ব দিয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভুইয়া, এই ভাইদের বক্তব্য গতকালকে এসেছে, বিএনপির মহাসচিবের বক্তব্য এসেছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এই বক্তব্যগুলো আমাদের কি ক্ষতি করছে, কি উপকার করছে এবং এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আলটিমেটলি কারা উপকৃত হচ্ছে সে বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে যে বিজয়টা আমরা অর্জন করেছি মাত্র কয়েক মাস আগে। দীর্ঘ প্রায় ১৬ বছর বাংলাদেশে এই সকল মানুষই নির্যাতিত ছিলেন। বিএনপি নির্যাতিত ছিল, জামাত নির্যাতিত ছিল, এই সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ছিল, সবচেয়ে বেশি নির্যাতিত ছিল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা
বাস্তবিক অর্থে নির্যাতিত থাকলেও ফলপ্রসূ কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে নাই 5 তারিখের আগ পর্যন্ত। 5 তারিখেই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। মনে রাখতে হবে, শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে জেলের মধ্যে নাই, কিংবা দেশের মধ্যে নাই, কিংবা দেশে থাকতে পারেন নাই। তার মানে বিপ্লবটা এত বড় চেতনার, এত বড় স্পিরিট নিয়ে হয়েছে যে তাকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে। এবং এই পালানোর পিছনে 2-1টা কারণও রয়েছে। কারণ হচ্ছে, শেখ হাসিনা যদি খুন না করতেন, বিশেষ করে 24-এর যে জুলাই বিপ্লব যেটাকে বলি, এই বিপ্লবে যদি 2000 মানুষকে খুন, 50,000 মানুষকে বিভিন্নভাবে হাত পা পঙ্গু না করতেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট না করতেন, তাহলে হয়তো তিনি না পালিয়ে পারতেন। কিন্তু তিনি নিজে জানেন যে এগুলোর বিচার যদি বাংলাদেশে কিঞ্চিত পরিমাণও হয়, তাহলে তার বাংলাদেশে থাকার কোনো সুযোগ নাই, কারণ তাকে মৃত্যুদণ্ড হতেই হবে। যে কারণে তিনি যে কারো পরামর্শ হোক, তিনি নিজ দায়িত্বে সেখান থেকে পালিয়েছেন। তো আজকের আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেটা কঠিন একটা সময়ে। এটা আসলে বর্ণনা করা খুব টাফ। কারণ হচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক সংগঠনগুলো চিন্তা করছে তাদের আধিপত্য কিভাবে টিকে থাকবে। ছাত্র সংগঠনগুলো চিন্তা করছে তারা এত বড় একটি বিজয়কে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছে, তাদের কথার কোনো গুরুত্ব থাকবে না। এই যে 2 ধরনের জায়গায় দুদিকে টানাটানি চলছে, মাঝখানে উপকার হচ্ছে কার? মাঝখানে উপকার হচ্ছে বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের। কারণ এই আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে আপনার এই আন্দোলনকে বিতর্কিত করতে চায়, জুলাইয়ের বিপ্লবকে একটি জঙ্গিদের কার্যক্রম হিসেবে আখ্যায়িত করতে চায়, এটাকে জামাত শিবিরের কাজ বলে প্রচার করতে চায়, এটাকে মানে আগে যেরকম তারা ট্যাগের রাজনীতি করতো, সেই ট্যাগিংই আবার শুরু করতে চায় যে এটা এক ধরনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা, তারা এই 24-এর এই বিপ্লবকে ঘটিয়েছে। তবে আওয়ামী লীগ আর কেউ বুঝুক কিংবা না বুঝুক, আওয়ামী লীগ অন্তত এতটুকু বোঝে যে কারা এই আন্দোলনকে সফল করেছে, কিভাবে করেছে, সেইটা তাদের ভিতরে অনুধাবন হয়েছে। কারণ আওয়ামী লীগ সরাসরি যেটা ফেস করেছে, এটা আপনি আমি তো করি নাই, আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে। কারণ শেখ হাসিনাতে পালাতে হয়েছে। অতএব কার কারণে পালিয়েছে, কিভাবে পালিয়েছে, সেটা শেখ হাসিনাকে কিন্তু প্রতিদিনই আজকে নাড়া দিচ্ছে। যাই হোক, সে ভিন্ন আলোচনা। কিন্তু নাহিদ ইসলাম সাহেবের কালকের স্ট্যাটাস এবং আমাদের দলের পক্ষ থেকেও যে বিভিন্ন ধরনের মন্তব্য, এই মন্তব্যগুলোর মাঝখান থেকে আমরা আওয়ামী লীগের উপকার করতে যাচ্ছি কিনা সে বিষয়টা এখন খেয়াল করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি গুতাগুতি করতে গিয়ে, যেমন গতকালকে নাহিদ ইসলাম অকপটে অনেক জিনিস বলেই ফেললেন যে বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে বেশি উপকৃত দল বিএনপি। তিনি বুঝাতে চেয়েছেন যে বিএনপি বিভিন্ন পদ পদবিতে আছে, প্রশাসনে আছে, কর্মকর্তা হিসেবে আছে। আর বিশেষ করে 2টো জায়গায় উল্লেখ করেই তো বলে দিলেন আপনার এই কি বলে, বিচার বিভাগের একজনের কথা, এরপরে প্রশাসনের পুলিশের মধ্যে একজনের কথা। এভাবে করে তিনি কিন্তু ইঙ্গিত বহন করে দিয়েছেন, যেটা কখনোই আমাদের আগামীর রাজনীতির জন্য শুভকর হবে না। কারণ এই উদাহরণগুলোই টেনে একটা সময় আপনার প্রতিপক্ষই সামনে এসে দাঁড়াবে এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে প্রত্যেকের যে বিভিন্ন ধরনের ইন্টারনাল প্রবলেম চলছে, এই ইন্টারনাল প্রবলেমগুলোই একটা সময় শক্তিতে রূপান্তরিত হয়ে বিরোধী পক্ষের তথা বর্তমান ফ্যাসিবাদের সেই শেখ হাসিনার হাতকেই শক্তিশালী করবে। আমাদের এই সরকারকে সময় দেওয়া উচিত। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভাবনায় নিয়ে আসা উচিত যে আমরা অনেক কিছুই পারি না। আমি শুরু থেকেই একটি কথা বলি, আমার এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে নাও হতে পারে, কারণ আমি গুরুত্বপূর্ণ কোনো নেতা আপনার কাছে না। কিন্তু আমি ফিল্ড অবজার্ভ করে পাবলিক রিয়াকশনকে অনুধাবন করার চেষ্টা করি এবং আমি বুঝি যে কি হবে, কি করা উচিত। এখন বয়সে ছোট হওয়ার কারণে আপনার কাছে এটা বুদ্ধিজীবী টাইপের পরামর্শ মনে হবে না, কিন্তু আমি শুরু থেকেই বলে এসেছিলাম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই একটু মুখটা যদি একটু চুপ থাকতো, বন্ধ থাকতো, মানে তারা যার কাজ তার করে যাবে। আপনাকে ধরিয়ে নিতে হবে যে এই সরকার এসেছে আপনার মন মতো চলার জন্য না, যে 10 দিন 15 দিন 3 মাস 4 মাসের মধ্যেই চাইলাম আর একটা নির্বাচন দিয়ে দিবে না। এটা অনেকগুলো তরাই উতরাই বা ভিন্ন কোনো পরিকল্পনা, বিভিন্ন ধরনের সমীকরণ সহ সম্মিলিত একটি প্রচেষ্টায় আপনি সফলতা পেয়েছেন। এখন এই সফলতার প্রধান ভাগদার যেহেতু আপনি,
আপনার উচিত সবচেয়ে বড় ধৈর্য ধারণ করা। ধৈর্যটা কেমন হবে? আমরা যদি আজকের আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে আমরা 29 সালের আগেও একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের চিন্তাও করতে পারতাম না মাথার মধ্যে। তাহলে ধৈর্যের লেভেলটা এরকম থাকা উচিত যে 29 সাল পর্যন্ত যদি আওয়ামী লীগ থেকে চিন্তাও করতে না পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো 2026-এর মাঝামাঝি বলেই দিয়েছে, তো সেটা যদি 27-এর আগেও হয়ে যায় তো সমস্যা কি? আমি চাই না যে নির্বাচন দেরিতে হোক, কিন্তু নির্বাচন কালকে হলেও আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো কারণে যদি নাই হয় সে নিয়েও বিচলিত হওয়ার কিছু নেই, কারণ যারা এখন রেডি পার্টি আছে তারাই আগামীর রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেটা কেউ ভাঙতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। এটা ভাঙার জন্য যে শক্তি সেটা এখনো বাংলাদেশে তৈরি হয়নি। অতএব বিতর্ক সৃষ্টি করে বরং তৈরি করার পথকে আমরা সহজ করে দিচ্ছি। আজকের বাংলাদেশে স্বভাবতই বাংলাদেশের বিএনপি সর্বোচ্চ বড় দল এবং বিএনপির সাথে জামাত ইসলাম সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি এখন পর্যন্ত মনে করি। এই পার্টি দুটো যার যার শক্তিমত্তা নিয়ে যদি কাজ করে, ফিল্ডে যদি তারা তাদের দাওয়াতি কাজ করে, তাদের মানুষের কাছে আহ্বান পৌঁছে দেয়, আমার আহ্বান আমি পৌঁছাবো, তার আহ্বান সে পৌঁছাবে, জনগণ ডিসাইড করবে যে কে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। তো জনগণকে সেই সুযোগটা যদি আপনি দিয়ে দেন, দেখবেন বাংলাদেশের ন্যাচারাল নিয়মেই হয়তো এখানের বড় পার্টি ক্ষমতায় আসবে, মেজো পার্টি বিরোধী দল হবে। তা আমার তো এখানে কাউকে না কাউকে সরকারে কিংবা বিরোধী দলে বানাতে হবেই। আর যদি আপনি মনে করেন যে না কিছুই হবে না, ফট করে একটা জামাতও চলে আসলো ক্ষমতায়, যদি ধরেন যে এসেই গেল, তো আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, আরেকজন আসলো, কিন্তু আপনি তো অন্তত নিরাপদে মামলা ছাড়া কাজ ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় ঘুরে বেড়াতে পারছেন, কাজ করতে পারছেন, সমস্যা কোথায়? নির্বাচন পদ্ধতিটার জন্য আমাদেরকে ধৈর্যের যে প্রয়োজন, আমি মনে করি ধৈর্য ধরলেই এই রাষ্ট্রের সকল সমস্যা সমাধান হয়ে যেত। কিন্তু আমরা যা করছি এখন সেটা হচ্ছে প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত হচ্ছি, এবং আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকেও আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট, যেহেতু বয়সে কম, তাদের পক্ষ থেকেও যে লেভেলের রেসপেক্ট মুরব্বীদের প্রতি, মুরব্বী সংগঠনগুলোর প্রতি দরকার ছিল সেটাও যেমন আসছে না, মুরব্বী সংগঠনগুলো থেকেও প্রতিনিয়ত যে পরিমাণ তাদের উপরে মানে টর্চার করা হচ্ছে মানসিকভাবে, সেটাও শুভকর নয়। তাতে কি হবে? হবে যেটা জাতীয় ঐক্য বিনষ্ট হবে, আর জাতীয় ঐক্য বিনষ্ট করতেই আওয়ামী লীগ এখন মাঠে উঠে পড়ে লেগেছে। একটা সময় এমনও হবে, আমি অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এমনও হতে পারে একটা পর্যায়ে গিয়ে ওই পাকিস্তানের আদলে হয়ে যেতে পারে আর একটা দেশের আদলে। উদাহরণ দেওয়ার বহু রাষ্ট্র আছে, যাকে আপনি শত্রু মনে করেছেন সে আপনার এক সময় বন্ধু হয়ে যেতে পারে, আর যাকে আপনি বন্ধু মনে করেছেন সে আপনার শত্রু হয়ে যেতে পারে। তাই হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ যে ক্ষতিটা আপনার করবে সেটা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন করবে না, জামাত ইসলাম করবে না, কিংবা জামাতকেও বিএনপি করবে না। যেটা আওয়ামী লীগ জামাতের জন্য ক্ষতির কারণ হবে, সেটা বিএনপি কখনোই জামাতের জন্য অত বড় ক্ষতির কারণ হবে না। এক বাক্যে বলতে গেলে বাংলাদেশের যারা বিরোধী মতের আছেন তারা যদি একটু জাতীয় ঐক্যমতের দিকে থাকতেন, একত্রে থাকতেন, কথাবার্তাগুলো যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করতাম, কিংবা আমরা আমাদের জায়গা থেকে তাড়াহুড়া সবকিছুতে না করে যদি একটু চুপচাপ থাকি, রাজনীতিতে অনেক সময় চুপ থাকাও অনেক বড় বিজয় নিয়ে আসে। আমার সবকিছুতে মন্তব্যের দরকার নেই, আমার সবকিছু নিয়ে বক্তব্যের দরকার নেই। আমি যেটা রেডিমেড পাবো সেটা আমি কেন গুতাগুতি করে নষ্ট করতে যাব, সেই জিনিসটা আমার মনে হচ্ছে বাংলাদেশে খুব কম। অতএব গতকালকের নাহিদ সাহেবের বক্তব্য কিংবা আসিফ সাহেবের মন্তব্য কিংবা আমাদের পার্টির পক্ষ থেকে মন্তব্য, এই সকল মন্তব্যগুলোই আমাদের অনৈক্যের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এবং একটা পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদেরকে উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে অ্যাপ্রিসিয়েট করা, আরো বেশি করে করা। ওরা আমাদের জাতির সম্পদ, তারা আমাদেরকে আজকের যে পথ দেখিয়েছে সে কারণে মুক্তি পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকের স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন প্রত্যেকটি জায়গা থেকে মামলা উঠে যাচ্ছে, বিচার স্বাধীনভাবে হচ্ছে। এই দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত হয়ে আছে। বাংলাদেশের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। জামাত ইসলামের অফিসগুলো খুলে যাচ্ছে, চরমরাই তার রাজনীতি করছে। এর চেয়ে আমাদের আর গৌরবের কি থাকতে পারে? অতএব আমাদের উচিত যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ছোট কোনো শক্তিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বরং ছোট শক্তিকে বরং আরো উৎসাহ দিয়ে
যে হ্যাঁ আমরা সবাই মিলে আসো, দেশটাকে আমরা গড়ে তুলি এবং দেশটাকে গড়ে তোলার জন্য আমরা প্রস্তুত হই। নিশ্চিত থাকেন আগামী নির্বাচনে কেউ কারচুপি করতে পারবে না, কোনো মেকানিজমে কাজ হবে না। এদেশে সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশনই হতে হবে আগামী নির্বাচনে। এখন সেই নির্বাচনে জিততে হলে জনগণের পালস অনুধাবন করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আগাতে হবে। জনগণ কি চায়, যুবকরা কি চায়, শিক্ষার্থীরা কি চায়, সাধারণ মানুষ কি চায়, এটা যদি আপনি অনুধাবন করতে না পারেন, ভোটের ময়দানে আপনাকে ক্রাশ খেতেই হবে। যে কোনো মুহূর্তে আপনার সমস্যা তৈরি হতেই পারে। অতএব বাংলাদেশে কে জনপ্রিয় তাই টিকে থাকবে না সেটা বাংলাদেশের রাজনীতিবিদদের বক্তব্যেই প্রমাণ হবে, তারা কতটুকু ম্যাচিউরিটির পরিচয় দিবে। আমার বিশ্বাস এখনো আমাদের সময় আছে। আমরা যদি আমাদের দলগুলোতে সংস্কার করি, আমরা যদি আমাদের নিজেদের অন্তর্কন্দলকে ঘুচিয়ে নেই, আমরা যদি আমাদের দলের ভিতরে ভালো ভালো মানুষগুলোকে রিক্রুট করি, নমিনেশন দেই, তাহলে কোনো শক্তি নেই যেই শক্তিগুলো কোনো একটি দলকে বন্ধ করে দিতে পারে কিংবা বিপদগ্রস্ত করতে পারে। পরিবেশ পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো। আমাদের সমন্বয়ক, উপদেষ্টা এবং বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে নানান রকম আলোচনা চলছে। পর্দার অন্তরালে আসলে হচ্ছেটা কি? কেন ছাত্র এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গেল? কেন ছাত্রদের বিরুদ্ধে বিএনপি দাঁড়ালো? কেন বিএনপির বিরুদ্ধে এবার ছাত্ররা মুখ খুলল? নেপথ্যে জামায়াত কি ভাবছে? অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। যদি আপনারা শুনতে এবং দেখতে পান ক্লিয়ার, আমাকে একটু কমেন্ট করে জানান। আমি আজকে সর্বাধিক আপনাদের কমেন্টগুলো পড়ছি এবং সেই কমেন্টের জবাব দেওয়ারও চেষ্টা করব ভিডিওতে। একজন লিখেছেন, বিএনপি তখনই জনপ্রিয় হবে যখন বর্তমানে যে বড় বড় রাজনৈতিক নেতারা আছে তাদেরকে তারেক রহমান সরিয়ে দেবে। রিয়াদ। দর্শক, আরেকজন লিখেছেন, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, তবে এই সাপের বিষ নামানোর ঝাড়ু আর ওঝা দুটাই দেশবাসী রয়েছে। জানি না যারা কমেন্ট করছেন তারা কি বুঝে করছেন। যাক, কমেন্ট করার অধিকার রয়েছে আপনাদের, সেইটুকু দেশের নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য করতেই পারে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিতে একটি ইন্টারভিউ দিয়েছেন। তার সেই ইন্টারভিউতে তিনি যে বিষয়টি বোঝাবার চেষ্টা করেছিলেন যে এই সরকার নিরপেক্ষ না হলে তাদের আন্ডারে তারা নির্বাচনে যাবেন না বা সুষ্ঠু নির্বাচন হবে না। আমি মির্জা ফখরুল ইসলামের বক্তব্যটিকে স্বাগত জানাই, কারণ প্রতিটা রাজনৈতিক দলের অধিকার রয়েছে নিরপেক্ষভাবে নির্বাচনে অংশ নেয়ার। আমি এটার সাথে ছাত্রদের উত্তপ্ত হওয়ার কোনো কারণ দেখছি না। তবে তিনি যে কথাটি বললেন মির্জা ফখরুল, যে ছাত্র উপদেষ্টাদের পদ থেকে সরে গিয়ে এই নির্বাচন হতে হবে, অর্থাৎ যেহেতু ছাত্ররা কোনো রাজনৈতিক দল তৈরি করবে, তাই তিনজন যে উপদেষ্টা রয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে সরে নির্বাচন করতে হবে, এই দাবিটি তুলেছে। সঙ্গে সঙ্গে এই প্রশ্নটিও আসে, বিগত 3টি নির্বাচন শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট এবং কি বলবো আওয়ামী লীগের মতো এত অস্বচ্ছ রাজনৈতিক দলের আন্ডারে বিএনপিকে নির্বাচনে যেতে হয়েছে। বিএনপি তাহলে যে ছাত্ররা এখনো দল গঠনই করেনি বা যারা আমাদেরকে মুক্তি দিতে এসেছে, রক্ত ঝরিয়েছে, তাদের মানতে এত কষ্ট কেন? এটা বিএনপির হীনমন্যতাকে প্রমাণ করে। বিএনপির না, মির্জা ফখরুলের। এটা বিএনপির বক্তব্য না, এটা ফখরুলের বক্তব্য বলে আমি মনে করছি। নাম্বার 2, 5 তারিখের পর আর 5 তারিখের আগে মির্জা ফখরুলের দুটো চরিত্র আমরা দেখলাম। 5 আগস্টের আগে বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয় যদি কোনো ব্যক্তি থাকেন, তাদের 3 থেকে 4 জনের মধ্যে মির্জা ফখরুল একজন ছিলেন। তিনি বিএনপিটাকে দুটো পর্দার অন্তরালে আর পর্দার সামনে যদি বিশ্লেষণ করি, দুটো যে বিএনপির জন্য তিনি বহুত মামলা ঘাড়ে নিয়েছেন। আবার এটাও সত্য যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হওয়ার পর
এই দল কিছু পায়নি, না হাসিনার পতন ঘটেছে, না সুষ্ঠু নির্বাচন। এক কথায় বিএনপির উল্লেখযোগ্য গত 15-16 বছরে কোনো বড় রাজনৈতিক বিজয় আমরা দেখিনি। আবার দেখেছি তিনি খুব সাদামাটা মানুষ, তার কাছে সবাই যেতে পারে, মানে ভালো মন্দ মিশিয়ে মির্জা ফখরুল। কিন্তু একটা বিষয় আমরা নতুন করে দেখলাম, 5 তারিখের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনপ্রিয়তা একেবারে ভাটার দিকে চলে যাচ্ছে। কারণ কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটার পর একটা বক্তব্য দিচ্ছেন আর বিতর্ক সৃষ্টি হচ্ছে। এটার কারণ কি খুঁজতে হবে। এটা কি বিএনপির বক্তব্য বা জনাব তারেক রহমানের বক্তব্য, নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের বক্তব্য? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে বড় যে বিতর্ক সৃষ্টি করেছেন সেটা হলো আওয়ামী লীগ ইস্যুতে। কি সেটা? যে তারা প্রথমেই আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তাকে না সরানোর ব্যাপারে মত দিয়েছেন, অথচ বিগত আন্দোলন সংগ্রামে এই চুপ্পুকে নিয়ে বিএনপি ব্যাপক সরব ছিল। তাকে প্রেসিডেন্ট করার পর সর্বাধিক সমালোচনা এই বিএনপি করেছে, কিন্তু তাকে সরাবার ক্ষেত্রে হঠাৎ করে বিএনপি ছাত্রদের সামনে বাধা হয়ে দাঁড়ালো। 2013-14 সালের দিকে বিএনপির সবচেয়ে জনপ্রিয় মুখ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন তারা সরকারে আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলবে। অথচ ছাত্ররা ক্ষমতায় আসেনি। ছাত্ররা যখন এই রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো এবং ছাত্ররা এই সংবিধানের বাতিল চাইলো বা পরিবর্তন চাইলো বা সংস্কার চাইলো, তখন বিএনপি বাধা হয়ে দাঁড়ালো। খেয়াল করবেন, খালেদা জিয়া বললেন সংবিধান ছুঁড়ে ফেলবেন, কারণ এই সংবিধানের মাধ্যমেই হাসিনা বারবার অবৈধভাবে ক্ষমতা বসছিলেন। অবৈধভাবে তিনি রাষ্ট্রকে একনায়কতন্ত্র বা ফ্যাসিজমের দিকে নিয়ে যাচ্ছিলেন। তাই বেগম জিয়া বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলবেন। কিন্তু বিএনপি 5 তারিখের পর, 5 আগস্টের পর এই সংবিধানের পক্ষে দাঁড়িয়ে গেলেন এবং বিএনপির এক পক্ষের নেতারা সংবিধানকে কোরআন শরীফ বানিয়ে ফেলেন প্রায়। এই দ্বৈত নীতি কেন? তারপরের যে প্রশ্নটি, যে ছাত্ররা যেহেতু এখনো কোনো দল গঠন করেনি, তাহলে বিএনপির উচিত এই ছাত্রদেরকে দলভুক্ত না করে নিজেদের শক্তি মনে করা, কিন্তু বিএনপি তাদেরকে শত্রু হিসেবে সাম্প্রতিক সময় দেখছে। প্রশ্ন হলো যে বিএনপি দাবি করে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি বা বহুদলীয় গণতন্ত্র তারা বাংলাদেশে এনেছে, বহু দল শব্দটির সাথে তাদের সম্পর্ক, তাহলে ছাত্রদের একটা দলকে তারা গ্রহণ করতে পারবে না বা পারছি না, বা এই কি বলবো যে হীনমন্যতা তারা কেন দেখাচ্ছে? যেখানে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে বিএনপি, যখন ছাত্ররা বা আদার্স দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে, তখন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না। আওয়ামী লীগকে মেনে নিতে পারছে বিএনপি, কিন্তু ছাত্রদের কোনো রাজনৈতিক দল গঠন হলে সেটাকে তারা মানতে পারবে বলে মনে হচ্ছে না তাদের আচরণে। যদিও তারা বলছে না যে ছাত্রদের দল আসতে পারবে না, তারা বলছে আসুন, ওয়েলকাম, কিন্তু ছাত্ররা দল গঠন করতে পারে এটা তাদের একটা আশঙ্কা বা আতঙ্ক মনে কাজ করছে। তাদের সাম্প্রতিক প্রত্যেকটা বক্তব্যে সেটা স্পষ্ট হচ্ছে। যে দলটি 15 বছরে এত নির্যাতন ভোগ করলো, বাংলাদেশের সর্বাধিক নির্যাতন ভোগ করলে বিএনপি এবং জামাত। জামাত তো তাদের শীর্ষ নেতা সবগুলো হারিয়ে ফেললো, ফাঁসি হয়ে গেল। জামাত বিগত সময়গুলোতে তাদের কোনো রাজনৈতিক অফিস ছিল না, তারা কখনো প্রকাশ্যে এক জায়গায় একাট্টা হতে পারতো না, একটা বৈঠক করতে পারতো না। আর বিএনপি বেগম জিয়ার সাথে, তারেক রহমানের সাথে বা জিয়া যারা বিএনপির খুব ঘনিষ্ঠ বা যারা বিএনপিকে ভালোবাসা, একদম একনিষ্ঠ বিএনপি নেতা, তাদের সাথে কি আচরণ, সারা দেশে গুম খুন ক্রসফায়ার কি হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখেছি। কিন্তু সেই বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়ালো, কিন্তু ছাত্রদের নতুন দল আসতে পারে এটা তারা গ্রহণ করতে প্রস্তুত না। এরকম অনেকগুলো প্রশ্ন এখন আমাদের মাথায় কাজ করছে। আমরা 15 বছর যারা অ্যাক্টিভিজম করেছি, কথা বলেছি, আমাদের কথাগুলো তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, যদিও আমি আন্তর্জাতিক সংবাদটা বেশি দিতাম, কারণ আমার উপর ব্যাপক চাপ ছিল। অনেকেই প্রশ্ন করেন আপনি তো রাজনীতি নিয়ে কথা বলতেন না। কেউ আছে রাজনীতি নিয়ে প্রকাশ্যে কথা বলেছে, কেউ আছে নেপথ্যে কাজ করেছে।
কেউ কথা বলার দায়িত্ব পালন করেছে, কেউ নেপথ্যে বসে কাজ করেছে। ব্যাখ্যাটা নতুন করে দেব না, সেটা আমার জানাবার বা নিজেকে প্রকাশ করার, প্রচার করার ইচ্ছেটা নাই, সেজন্য আমি এটাকে নিয়ে সামনে এগোতে চাচ্ছি না। তো বিষয়টা হলো যে বিএনপি 5 তারিখের পর কেন জনগণের ভাষায় কথা বলছে না? এখন আমার এই কথাগুলো শুনলে অনেকে বলবেন যে আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আসলে বিএনপির বিরুদ্ধে না, বিএনপি একটা দল। আর আমি পেশায় একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি আমার অ্যাসাম্পশন বা আমার চিন্তা চেতনা রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ। আমি যে কথাগুলো বলবো কোনো দলের জন্য বলবো না, দলবাজ ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করতে চাই না। নাহিদ ইসলাম যে স্ট্যাটাসটা দিয়েছেন আমরা একবার পড়ি, তারপরে আলোচনায় যাব। আমরা কয়েকটা স্ট্যাটাস পড়বো, তারপরে আলোচনায় যাব। নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। 5ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আমরা 3 আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয় একটি জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা 1-11 সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1-11 সরকারের প্রস্তাবনা করছে। এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার এবং সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব। আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ
বাংলাদেশে আওয়ামী লীগ বিষয় আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরে। হায়, এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন। আমি পুরো স্ট্যাটাসটা পড়লাম। এটা হলো আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী নাহিদ ইসলাম বা প্রধান সমন্বয়ক যিনি ছিলেন তার স্ট্যাটাস আমি পড়লাম। আপনারা বুঝতে পারছেন এখানে কয়েকটা বিষয় আমাদের গণমাধ্যমে ইতিমধ্যে এসে গেছে। আমি কয়েকটা বিষয় বলতে চাই। তিনি বলছেন যে এই সরকারের গুরুত্বপূর্ণ পদে বিএনপি বসে গেছে। তার মানে হলো যদি তারা নিরপেক্ষ সরকার চায়, মানে আমাদের উপদেষ্টাদের পরিবর্তন চায়, তাহলে প্রশ্ন আসবে যে বিএনপি যে লোকগুলোকে পুলিশ বা সচিবালয় সচিব পদে, মানে যারা আগামী নির্বাচনে ভোটকে এদিক ওদিক করার ক্ষমতা রাখে, ভোটকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, তাদেরও পরিবর্তনের প্রশ্ন চলে আসবে। অর্থাৎ বিএনপিকে দিয়ে থ্রেট দিল যে আপনারা দুজন উপদেষ্টাকে মানতে পারছেন না, কিন্তু সারা দেশে মাঠ প্রশাসন, ডিসি, এসপি বা যারা নির্বাচনকে নিয়ে কাজ করবেন তারা ম্যাক্সিমামই তো 70-80% হলো বিএনপির, তাহলে তাদেরকে সরিয়ে দেবো আমরা। মানে বিএনপিকে একটা বিএনপির মতো করে থ্রেট দিল। তারপরে যে বিষয়টি বললো যে 1-11, এটা নিয়ে আলোচনা করে ফেলেছেন অনেকে। মানে ছাত্ররা মূলত এই ক্ষমতায় আছেন যাতে কোনো 1-11 তৈরি না হয়, কারণ যারা আসছেন সেনাবাহিনী বলেন সবই তো হাসিনার আমলের সুবিধাভোগী, শুধু ইউনূস ছাড়া। তো সেখানে ডক্টর ইউনূস আর 3 ছাত্র ছাড়া বাকিরা কিন্তু কেউ বিপ্লবের স্পিরিট ধারণ করে না। এবং এই স্ট্যাটাস দ্বারা আমরা এটাও বুঝলাম যে ছাত্ররা আসলে বহু বার্গেনিং করে এই পর্যন্ত আছে। তার মানে এই রাষ্ট্র সরকার চালাচ্ছে না, নেপথ্য থেকে কেউ চালাচ্ছে। আরেকটা বিষয় হলো বিএনপিকে আমরা সর্বদা দেখেছি জাতীয় সরকার বলেছে। কামাল, মান্না বা বিএনপি যে গণতন্ত্র মঞ্চ, এত যে মানে 15 বছরে বিএনপি কতগুলো মঞ্চ করেছে, তারা কিন্তু জাতীয় সরকারের কথা বলেছে। এবং বিএনপি নেতারা এমনও বলেছে হাসিনা সরে গিয়ে যদি জাতীয় সরকারের মানে তাল গাছ, বেগুন গাছ যে কেউ দাঁড়িয়ে 5 বছরের ক্ষমতা থাকে বিএনপির আপত্তি নেই। কিন্তু 5 তারিখের পর বিএনপির আর ধৈর্য সইছে না। 5 মাসের মাথায় বিএনপি নির্বাচন করে মানুষকে মানে পাগল করে তুলছে। এটা নিয়েও আমাদের আসলে একটা প্রশ্ন উঠছে যে আসলে এটা কেন? যারা জাতীয় সরকার চেয়েছিল তারা জাতীয় সরকার চায় না, যারা সংবিধান ছুঁড়ে ফেলবে তারা সংবিধানের পরিবর্তন চায় না, যারা চুপ্পুর সর্বাধিক বিরোধিতা করেছে তারা চুপ্পুকে সেই পদে রাখতে চাইছে। এই জিনিসগুলো জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এরপর আমাদের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। মানে বিএনপির মহাসচিবের বক্তব্যের এগেইনস্টে তিনি বললেন তিনি আরো বললেন সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরা, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সাথে রাজনৈতিক দলের সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত। তার মানে সরকারের গুরুত্বপূর্ণ পদে যে চাপ সৃষ্টি করছে একটা দল, এটাকে মানে এই বিষয়টিও তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছে যে মানে লোকবল নিয়োগের ক্ষেত্রে একদিকে তারা উপদেষ্টাদের বলছেন যে তারা দল করবে, তারা নিরপেক্ষ না, আবার তারাই তাদের লোকগুলোকে রাষ্ট্রের পদে বসাচ্ছেন, এটা বোঝাচ্ছেন। এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। বুঝতেই পারছি কোন দলটাকে বলছে। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে। হাসনাতের এই পোস্টটি খুবই সিগনিফিকেন্ট, খেয়াল করবেন। কারা আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত আপনারা আমরা জানি, তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে।
এটাই বিএনপিকে সবচেয়ে বেশি ভোগাবে, যে তারা ভারতের প্রেসক্রিপশন যদি নেয়, আমি জানি না নেবে কিনা, আমি মনে করি বিএনপির ঠিকানাও আওয়ামী লীগের দিকে চলে যাবে। আর বিএনপি আওয়ামী লীগকে দেশে নতুন করে আসলে পুনরুজ্জীবিত করতে চাইলে প্রথম মারাটা খাবেই বিএনপি। কারণ এই দেশে এই দুটো দলই প্রধানত ক্ষমতায় থাকে বা আসে, বাকিদের অস্তিত্ব নেই। এবং তারপরে তিনি বললেন দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে। আমরা জানি যে প্রধান দুটো দল একে অপরে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, ব্যবসায়িকভাবে আবদ্ধ, যার কারণে আমরা দেখেছি যে এই বাজারেও 15 বছরে বিএনপির বহু নেতা ক্রসফায়ার, গুম, জেল জুলুম খাটলেও কেউ কেউ আবার আঙুল ফুলে কলা গাছ হয়েছে। এবং আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর এস আলমকে বাঁচাবার জন্য, বসুন্ধরাকে বাঁচাবার জন্য কারা পেছনে এসে শেল্টার দিচ্ছে সেগুলো আমরা দেখেছি। এবং কে কোন পরিবারের এই জিনিসগুলিকে ইঙ্গিত করেছেন হাসনাত, এবং গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে খবর আমাদের কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতারা যখন গ্রেফতার হয়েছে, তদবির করা হয়েছে, এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতারা পালিয়ে গেছে, বিশাল অর্থনৈতিক বাণিজ্য হয়েছে এখানে, এই অভিযোগগুলো আসছে। দর্শক, কয়েকটা বক্তব্য দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতে চাইছি। সেটা হলো, আমার এই বক্তব্যটুকু এখন পর্যন্ত বিএনপির পক্ষে যায়নি কিছু, কিন্তু কয়েকটা বিষয় আছে। আমি কালকে একটা ছোট্ট জরিপ চালিয়েছিলাম আমার ইউটিউবে। আপনারা যারা আমার ইউটিউবে দেখছেন তারা জানেন যে সেই ইউটিউবে আমি যখন এই পোস্টটি করেছিলাম যে আগামী নির্বাচন হলে কোন দলকে, আমি প্রশ্ন করেছিলাম আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান। প্রথমেই আমি বলেছিলাম বিএনপি, তারপর জামায়াত ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলন। আবার এখানে এই পোস্টে আমি দেখছি প্রায় 1.5 লক্ষের মতো, আমার এটা বোঝা যাচ্ছে না, ভোট পড়েছে। প্রচুর, কয়েক হাজার ভোট পড়েছে। সেখানে বিএনপির ভোট আছে মাত্র 11%। আমি স্ক্রিন দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। জামায়াত ইসলামী পেয়েছে 74%, বৈষম্য বিরোধী আন্দোলন পেয়েছে 9%, আর লাস্ট প্রশ্ন ছিল কোনোটাই না, আপনারা কোনো দলে ভোট দিতে চান না, সেটা 7%। তো প্রশ্নটা হলো যে আমি কিন্তু রাজনৈতিক ব্লগার না, আমি আন্তর্জাতিক খবর বেশি দিই, তাই আমার চ্যানেলে সব দলের লোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই সবাই থাকেন, আপনারা নিজেরাই আমার দর্শকরা জানেন। তো ধরেন আমি রাজনৈতিক ব্লগার হলে আওয়ামী লীগের পক্ষে বলে আওয়ামী লীগের দর্শক বেশি থাকবে, বিএনপির পক্ষে বলে বিএনপির দর্শক বেশি থাকবে। কিন্তু আমি যেহেতু আন্তর্জাতিক সংবাদ নিয়ে কাজ করি, মাঝে মধ্যে রাজনৈতিক ব্লগ করি, আপনাদের চাপে পড়ে যে ভাই আপনি শুধু বিদেশ নিয়ে পড়ে থাকেন, প্রবাস কি আন্তর্জাতিক নিয়ে পড়ে থাকেন, দেশের নিয়ে কিছু বলেন, আপনি তো দেশের সাংবাদিক ছিলেন, দেশকে নিয়ে কিছু বলেন। তো আপনাদের এই চাপে মাঝে মাঝে আমি দেশ নিয়ে কথা বলি। তো আমার এই চ্যানেলে অধিকাংশ দর্শকই হলেন যারা বাংলাদেশের কি বলবেন নিরপেক্ষ ব্যক্তি বা সব দলের ব্যক্তি। এই ভোটে আমি দেখলাম বিএনপির অবস্থার করুণ দশা। কারণটা কি আসলে? এটা বিএনপিকে খুঁজতে হবে। ধরেন আমি সেই সব ব্যক্তিদের মধ্যে পড়বো না যে চোখে একটা দেখব আর নিজের সুবিধার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে আমি কোনো দলের পক্ষে কথা বলবো। আমাদের দেশে যারা কলামিস্ট, যারা টকশোতে কথা বলেন, যারা সাংবাদিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, তারা কোনো পক্ষে চলে যায়, আর যার কারণে সেই দলগুলোর 12টা বেজে যায়। আমি সবসময় চেষ্টা করি নিজের ঘর, সেটারই সর্বাধিক সমালোচনা করব, যাতে আমার ঘরটা পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে, আমার ঘরটা স্থায়ী হয়, শান্তি ফিরে আসে। অন্যকে সমালোচনা করার আগে নিজের ঘরটাকে আমি ঠিক করতে চাই, আমার নীতিটা এরকম। তাই আমি সর্বাধিক চেষ্টা করি বিএনপি এবং জামাতের সমালোচনা করতে, যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমি অনুসরণ করিও না, তাদের পক্ষে দাঁড়াইও না। তো বিএনপির এই ভোটটার পর আমার মনটা অসম্ভব খারাপ হয়ে গেছে, কারণ আমি নিজেকে বারবারই বলি যে আমি বিএনপিকে পছন্দ করি। তো আমি চিন্তা করলাম যে বিএনপির এই জনগণের কাছে বিএনপির এই অবস্থাটা কেন, যারা 5 তারিখের আগ পর্যন্ত আমরা কোনো ভোটাভুটি বা জরিপ করলে 80%-এর উপর আমরা বিএনপিকে দেখতাম। এটা বিএনপিকে অনুসন্ধান করতে হবে। সাম্প্রতিক বিএনপির যেসব নেতারা খুব উত্তপ্ত বাক্য বিনিময় করছেন বা
যারা একটা বিভাজনের সৃষ্টি করতে চাইছেন তারা আসলে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছে। দেখেন, বিএনপি আর জামাতের দুটো বিষয় দেখায়। জামায়াত সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে, তাদের আমির ডক্টর শফিক সারা দেশ সফর করছেন, তারা ভেতরে নিজের শক্তিমত্তা বৃদ্ধিতে কিভাবে কাজ করছে। আর বিএনপি কি করছে? বিএনপি প্রতিদিন ক্যামেরার সামনে এসে কোনো না কোনো দলকে নিয়ে মন্তব্য করছে, কোনো না কোনো ভাবে ছাত্রদের উত্তপ্ত করছে, একটা না একটা গোষ্ঠীকে উত্তপ্ত করছে। যখন মানুষ হাসিনার হাত থেকে বাঁচতে চাইলো, ছাত্ররা হাসিনার হাত থেকে দেশের মানুষকে বাঁচালো, তখন বিএনপির বড় তিনটা সিদ্ধান্ত চলে গেল আওয়ামী লীগের পক্ষে, যেটা বিএনপিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। বিএনপি এখনো মনে করছে তাদেরকে ক্ষমতায় বসাবে ভারত, তাই তারা মনে করছে যে জনগণ যা করুক, যাই ভাবুক, আমরা ভারতকে খুশি করলে ক্ষমতা আসতে পারবো। আমার মনে হয় সময়টা পরিবর্তন হয়ে গেছে। এই দেশে ভারত আগের মতো আর মাথা ঝেঁকে বসতে পারবে না। ভারত আগের মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারবে না, ক্ষমতাকে কন্ট্রোল করতে পারবে না। তার প্রধান কারণ হলো একটা গণ অভ্যুত্থান খুব রিসেন্ট হয়ে গেছে, এবং ভারত চেয়েও, শত চেষ্টা করেও আওয়ামী লীগকে ভারত বাংলাদেশে বসাতে পারেনি। আর আওয়ামী লীগকে বসানোর দায়িত্বটা যদি বিএনপির ঘাড়ে দিয়ে থাকে, আর বিএনপি যদি সেই দায়িত্ব ঘাড়ে নিয়ে থাকে, মনে রাখেন বিএনপির এখান থেকেই পরাজয় শুরু, বা বিএনপি এখান থেকেই মুসলিম লীগ হয়ে যেতে শুরু করবে। বিএনপিকে আসলে কি করতে হবে? যেহেতু এটা জনগণের দল, বিএনপির সবচেয়ে প্রথম কাজ নির্বাচনের কথা উচ্চারণ না করে তার দলের মধ্যে আগে একটা সংস্কার করা, তার দলটাকে এই মুহূর্তে একটা চমৎকার পজিশনে নিয়ে আসা। কারণ ক্ষমতায় বসে আসলে দল গঠন করা যায় না, বিরোধী দলে বসেই করতে হয়। কারণ বিএনপি জানে বিগত 15 বছর কারা মাঠে ছিল, কারা ত্যাগী, কারা 5 বছর, মানে এই যে গত 5 তারিখের পর কোনো কাদা গায়ে লাগায় নাই, চাঁদাবাজি দখলদারিত্বের সাথে বিএনপি জড়ায়নি। সেই সব নেতাদেরকে এখন বিএনপি টাইম লাইনে নিয়ে আসতে হবে। আর যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করেছে বিগত 15 বছরে, যাদেরকে মাঠে দেখা যায়নি, আন্দোলনের ডাক দিয়ে পালিয়ে গেছে, তাদেরকে এখনই ছেটে ফেলে দেওয়া উচিত। আমি মনে করি দ্রুত দলটার মধ্যে সংস্কার করে একটা শক্তিশালী দল তৈরি করা, আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হওয়া লাগবে। কারণ দেশের মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে, এই বিশ্বাসটা আমার আছে। আর মির্জা ফখরুলদের সঙ্গে যারা এখন এই বিভিন্ন বিষয়ে বিতর্ক সৃষ্টি করছেন, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক বক্তব্য দিতেই পারেন, কিন্তু সেই বক্তব্যটা যেন আমাদের ভোটারদের বা জনগণের কাছে বা তরুণ ভোটারদের কাছে অনাস্থার কারণ তৈরি না করে, বিশ্বাসের ঘাটতি তৈরি না করে। জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসবে আমি বিশ্বাস করি না, কিন্তু জামাত ইসলাম সাম্প্রতিক, মানে 5 তারিখের পর জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে, হয়তোবা এটা আমরা বুঝতে পারছি না, এটা হয়তো ব্যালটে বুঝতে পারবো। জামাত ইসলামের ভোটগুলো কার থেকে যাবে? এই বিএনপির থেকেই যাবে, আওয়ামী লীগ থেকেই যাবে, আদার্স পার্টিগুলোর থেকেই যাবে। নতুন করে তো ভোটার জন্ম নেবে না। তো বিএনপির 10টা ভোট কমে যাওয়া, 10টা ভোট, মানে জামাতের পক্ষে 10টা ভোট বেশি পাওয়া মানে বিএনপির পক্ষে 10টা ভোট কম পড়া। এখানে রাজনৈতিক প্রজ্ঞার খেলায় বিএনপির সিনিয়র পলিটিশিয়ানরা বারবারই পরাজিত হচ্ছেন। এই যে ছাত্ররা যে জবাবগুলো দিলেন, মির্জা ফখরুল যে কথাগুলো বললেন তার এগেনস্টে, এই আমরা নাহিদ ইসলামদেরকে দেখেছি, তারা কিন্তু কথা বলেনি। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রী, কিন্তু বিগত সময় তার চেহারা আমরা সবচেয়ে কম দেখেছি। আমরা যদি এখানে আওয়ামী লীগ বা বিএনপি কে দেখতাম, প্রতিদিনই তথ্যমন্ত্রীর চেহারা 5-10 বার টেলিভিশনে দেখা লাগতো, কি বাকওয়াস কথাবার্তা বলতো, এগুলো আমরা দেখতাম। কিন্তু নাহিদ ইসলামকে সেই জায়গাটা দেখিনি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে আমরা টেলিভিশনে খুব কম দেখেছি। তার মানে তারা আসলে নেপথ্যে কাজ করতে চেয়েছিল। আজকে তারা যে আলোচনা তৈরি করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখছি যে আরেকটা বিতর্ক সৃষ্টি হয়েছে পক্ষ বিপক্ষে। অথচ এই ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি বা আদার্স দলগুলো একটা বিপ্লব ঘটিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। বিএনপির হাজার হাজার নেতা কর্মী হতাহত হয়েছে এই আন্দোলনে। বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার, কিন্তু বিএনপির সাথে ছাত্রদের কেন এই বিরোধ আমরা দেখতে চাই না। আমার মনে হয় যে নির্বাচনের আগে আমাদের যে দাবিগুলো, সংস্কার, সংবিধান, প্রেসিডেন্ট ইস্যু, আওয়ামী লীগ ইস্যু, বিচার ইস্যু, এগুলো এই সরকারকে সহযোগিতা করা উচিত বিএনপির। আমি মনে করি বিএনপি ক্ষমতায় এসে অনেক কিছু পারবে না, বিএনপিকে সেইভাবে করতে দিবে না, চাপ প্রয়োগ করবে ভারত বা আওয়ামী লীগ। বিএনপির উচিত সেই কাজগুলো তৃতীয় সরকার, তৃতীয় পক্ষ, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে করিয়ে নেওয়া, যাতে বিএনপির মাঠটা পরিষ্কার হয়। একটা জিনিস মনে রাখতে হবে, জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, জিয়াউর রহমানের পরিণতি আমরা দেখেছি। এরশাদ বা জাতীয় পার্টি আওয়ামী লীগকে, এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হওয়া একটা পোস্ট, এই আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করেছে। আজকে জাতীয় পার্টি শেষ,
জামাত ইসলাম 93, 94 বা 95 দিকে এই আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করেছিল, আবারও আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছে। জামাতের অবস্থা দেখেছি, শীর্ষ নেতা শেষ, সারা দেশে জামাতের উপর কি ঘটেছে সব দেখেছি। এবারও আমরা দেখছি যে আওয়ামী লীগের জন্য অনেকের মায়া কান্না করছে, আওয়ামী লীগের সাথে অনেকেই দিন দরবার করছে, আওয়ামী লীগের নেতাদেরকে জেল থেকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিএনপি চেষ্টা করছে। আওয়ামী লীগকে আবারও রাজনীতির মাঠে আনতে চাইছে। আব্দুল আউয়াল মিন্টুদের মতো লোকদের বক্তব্য আমরা দেখছি, বিএনপি সিনিয়র নেতাদের বক্তব্য দেখছি। আমি জানি না এই বক্তব্যগুলো বেগম খালেদা জিয়া বা তারেক রহমান ওন করেন কিনা, আমার বিশ্বাস তারা এটা করার কথা না। কিন্তু যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, এই বিতর্কে আসলে বিএনপির লাভের চেয়ে ক্ষতিটা বেশি হচ্ছে, সেটা হয়তো বা বিএনপি আগামী ব্যালটে দেখবে। আর আমি ছাত্রদের বিষয়ে একটা কথাই বলবো, আমাদের ছাত্রদের এই পোস্টগুলোর মাধ্যমে বোঝা গেছে তারা আসলে রাষ্ট্রের ভেতরে অনেক দুর্বল পজিশনে আছে এবং ছাত্ররা অপেক্ষা আছে বিএনপি কোনো ত্রুটি করলে এটা দিয়ে তারা বড় রকম মাঠ গরম করতে পারে। বিএনপির এই সুযোগটি দেওয়া উচিত হবে না। দেখেন, সমালোচনা করি বলে যে আপনাকে অপছন্দ করি বিষয়টা এরকম না, এই সমালোচনাগুলো গ্রহণ করেন। এবং আমি বিশ্বাস করি যে বিএনপি যদি চায় বাকি দলগুলো এক টেবিলে বসে আওয়ামী লীগকে আজীবনের জন্য মাইনাস রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে এই দেশের রাজনীতিতে পরিবর্তন আসবে। কিরকম? বিএনপি প্রধান দল হিসেবে থাকবে, বাকি দলগুলো গঠনমূলক রাজনীতি শুরু করবে। যেহেতু আওয়ামী লীগ থাকবে না, তাই বাংলাদেশে নষ্ট রাজনীতিটা আর থাকবে না। কারণ দুটো দলের মধ্যে, কারণ আওয়ামী লীগের কারণেই বিএনপিকে অনেক নষ্টের পথে মাঝে মাঝে এগোতে হয়েছে। কারণ আওয়ামী লীগকে ট্যাকেল করতে গিয়ে আপনি মেসি যত ভালোই খেলুক, তাকে ফাউল করলে সে মাঠে গড়ায় পড়বে, সে পড়ে যাবেই। তো দুটো খেলোয়াড় যখন ভালো খেলবে তখন দেখবেন মাঠে একটা শৈল্পিক খেলা দেখা যাবে। আওয়ামী লীগ নোংরা ভাবে খেলতো বলে মাঝে মাঝে বিএনপিকে নোংরা পথে যেতে হতো। তো যখন জামাত বা ইসলামী দলগুলো একটা জোট করবে, এগেনস্টে দাঁড়াবে বিএনপি। তো এই বিএনপি যেহেতু ভালো রাজনীতি করতে চায়, সুষ্ঠু রাজনীতি করতে চায়, আর ইসলামী দলগুলো তো বাংলাদেশে অপরাজনীতি করবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে একটা রাজনীতির গুণগত পরিবর্তন আসবে। আওয়ামী লীগ থাকলে এটা কখনো সম্ভব হবে না, কারণ আওয়ামী লীগ 71 থেকেই একটু উগ্র টাইপের রাজনৈতিক দল। এরা খুন, হত্যা, মারামারি এই জিনিসগুলোকে খুব বেশি পছন্দ করে। এরা রাজনীতি করতে চায় মানুষ হত্যা করে, বাসে আগুন দিয়ে, এগুলো তাদের খুব ভালো লাগে। তো বিএনপির এই মুহূর্তে ভাবা উচিত যে আমরা দেশে একটা রাজনীতিক পরিবর্তন আনবো। কিভাবে আনবো? যারা রাজনীতির সুষ্ঠু পরিবেশ ধরে রাখবে, বা আগামী রাজনীতিটা ওয়েস্টমিনিস্টার স্টাইলে হবে বা পশ্চিমা ধাঁচের হবে, যে আমাদের দেশে পোস্টার হবে না, মাইকিং হবে না, নেতা তৈরি করবে জনগণ, ভোট নিয়ে মারামারি হবে না, কাটাকাটি হবে না, চর দখলের মতো কেন্দ্র দখল হবে না। এই পরিবেশগুলো আসার সময় এখন আসছে। যদি এই মুহূর্তে আমরা এই পরিবেশ সৃষ্টি করতে না পারি, কশ্চিনকালেও বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হবে না। তাই বলবো বিএনপি নেতাদের আলোচনাগুলো শুনেছেন কারা এই গুজবগুলো ছড়িয়েছে। আর এই গুজবগুলো ছড়ানোর পিছনে সবচেয়ে বড় কাজ হচ্ছে বিএনপির সাথে আসিফ নাহিদদের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়ে মূলত এই গুজবগুলো ছড়ানো হয়েছে এবং এই গুজবগুলো মানুষ খেয়েছে। সবচেয়ে আশ্চর্য হচ্ছে এই পোস্টগুলো বা গুজবগুলোই অনেক বেশি শেয়ার হয়েছেন। এই যে নাজমুল আলম সিদ্দিকী কালামাগুর, এই কালামাগুর সবচেয়ে বেশি গুজবগুলো ছড়িয়েছেন আজকে রাতের ভিতরে। আমরা শান্তিপূর্ণ একটা দেশ, সে দেশের ভিতরে তাদের ফেসবুক পোস্ট দেখলে মনে হয়েছে দেশে একটা গৃহযুদ্ধ লেগে গিয়েছে, অর্থাৎ গুজবের দেশ। এমন অবস্থা গুজবের উপর থেকেও বিশ্বাস হয়ে যাচ্ছে। যে দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।